কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অষ্টম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত শুভা গল্পের চতুর্থ তথা অন্তিম পর্বে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। ইতিমধ্যে সুভাষিনী প্রকৃতির সঙ্গে সম্পর্ক, মনুষ্যতর প্রাণীর সঙ্গে সম্পর্ক এবং উন্নত শ্রেণীর গোসাইদের ছেলে প্রতাপের সঙ্গে সম্পর্ক আমরা দেখেছি। এবার সুভাষিনী চরিত্রের মূল একমুখী বিস্তার লক্ষ্য করব আমরা এই চতুর্থ পর্বে। শুরু করা যাক। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, অর্থাৎ শুভা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, অর্থাৎ নিজের মধ্যে নিজেকে আস্তে আস্তে সে অনুভব করতে শিখছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। পূর্ণিমায় যেমন সমুদ্রে জোয়ার আসে, ঠিক তেমনি তার অন্তরাত্মা এক অনির্বচনীয়, অর্থাৎ বলা যায় না, যা ভাষায় প্রকাশ করা যায় না, এরকম একটা অদ্ভুত চেতনা শক্তিতে ধীরে ধীরে পূর্ণ হয়ে যাচ্ছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। নিজের মধ্যে যে পরিবর্তন সেটা সে দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। এই জায়গাটা বয়ঃসন্ধিকালের সমস্যা হিসেবেই পরিচিত। অষ্টম শ্রেণীর তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা জানো যে তোমাদের শারীরিক গঠনে, মনের গঠনে এবং ভাবনায় কীরকমভাবে এই পরিবর্তনগুলো ধীরে ধীরে সাধিত হয়, তোমরাও নিজেই অনেকটা অনুভব করছো। ঠিক যেমন অনুভব করেছিল ছুটি গল্পের ফটিক, এখানেও ঠিক তাই। মামির কাছে ফটিক যে কথাগুলো নিঃসংকোচে বলতে পারত, আজ একটু বড় হয়ে যাওয়ার পর সে কথাগুলি বলতেই তার বাধা মনে হচ্ছে। এখানে সুভাষিনীর ক্ষেত্রেও তাই। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাইয়া দেখে। পূর্ণিমার উজ্জ্বল চন্দ্রালোকিত রাত্রিবেলা সে কখনো কখনো তার শোবার ঘরের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে। পূর্ণিমা প্রকৃতিও শুভার মতোই একাকিনী সুপ্ত জগতের ওপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। আগে আমরা শুভাকে এরকম একাকী খাটে বসে থাকতে দেখেছিলাম, মধ্যাহ্নের দুপুরের প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখছিল। আজ কিন্তু সেই শুভা সুপ্ত জগতের ওপর চাহিয়া বসে, সুপ্ত মানে ঘুমন্ত, পূর্ণিমা রাত্রে সবাই যখন ঘুমিয়ে গেছে, সে একা ঘুমন্ত জগতের ওপর জেগে বসেছে। যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীমে নির্জনতায় তার শরীরের যে পরিবর্তন, সেই পরিবর্তন আসলে তাকে পুলকিত করছে, তাকে বিষাদে ভরিয়ে তুলছে। অসীম নির্জনতায় একদম একাকিত্বের শেষ সীমা পর্যন্ত তাকে জাগিয়ে রাখছে। আর সেটা অতিক্রম করেও যদি যাওয়া যায়, সে প্রান্তেও সুভাষিনী চলে গেছে। এখানেও সে কিন্তু আর কথা বলতে পারছে না। আর চন্দ্রালোকিত রাত্রির যে মুগ্ধ প্রকৃতি, সেও নিস্তব্ধ এই ব্যাকুল প্রকৃতির সঙ্গে একাকিত্ব অনুভব করে যেন দুজনের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভাবগুলো একটু পরিণত মনস্ক হলে
আরও বোঝা যায়। যাই হোক, তোমাদেরকে মনে রাখতে হবে পূর্ণিমা রাত্রির সঙ্গেও সুভাষিনী কিভাবে একাকিত্ব বোধ করেছিল। অর্থাৎ পূর্ণিমা রাত্রিকে প্রকৃতির যৌবনকাল বললে শুভা তার যৌবনকালের সঙ্গে মিলিয়ে দিয়েছিল, এইটুকুনি বলা সম্ভব এখানে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা অর্থাৎ কন্যার বিয়ে দিতে না পেরে পিতামাতা চিন্তিত হয়ে উঠছেন। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, তার বিয়ে দেওয়া হচ্ছে না। তৎকালীন সামাজিক প্রথা অনুযায়ী লোকনিন্দাও শুরু হয়ে গেছে। এমনকি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায়। এক ঘরে করে দেওয়া অর্থাৎ গ্রামের কেউ তাদের সঙ্গে আর সম্পর্ক রাখবে না, সেটাকে বলে এক ঘরে করে দেওয়া। অতীতে এই জিনিসটি খুব প্রচলিত ছিল। তো ফলে জনরব অর্থাৎ কলরব মানুষের কণ্ঠ শুনতে পাওয়া যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলাই মাছ ভাত খায়, এই জন্য তাহার শত্রু ছিল। ওদিক দিয়ে আর্থিক অবস্থা বাণীকণ্ঠের সচ্ছল। সচ্ছল অর্থাৎ কোনো সমস্যা ছিল না। দুবেলা মাছ ভাত খায়, যেখানে অন্যেরা আহার জোগাতে পারে না তারা মাছ ভাতেই দিন কাটায়। এই জন্য তার শত্রু ছিল, অর্থাৎ অনেক মানুষ তার বিপক্ষে ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। স্ত্রী বাণীকণ্ঠের স্ত্রী, পুরুষ বাণীকণ্ঠ, বিস্তর পরামর্শ হইল, অনেক কথোপকথন হলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। কিছুদিনের জন্য বাণী তার গ্রাম থেকে বাইরে গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো, এখানে হবে না, চলো কলকাতায় যাই। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। আমরা বিদেশ বলতে দেশের বাইরে যেটা বুঝি, এখানে কিন্তু সেটা নয়। এখানে দেশ বলতে ওই গ্রাম, সেখান থেকে বাইরে আসাটাকে বিদেশ বলা হচ্ছে। তার উদ্যোগ চলতে লাগলো, অর্থাৎ উদ্যোগ আয়োজন শুরু হতে লাগলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। এখন কুয়াশা ঢাকা প্রভাত অর্থাৎ সকালের সঙ্গে শুভার হৃদয়কে এক করে দেওয়া হচ্ছে, কারণ তার চোখের জলে সে আড়াল হয়ে গেল। যেমনটি সকালবেলায় কুয়াশায় প্রকৃতি ঢাকে, ঠিক তেমনটি হয়ে গেল সুহাসিনীর হৃদয়। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। অনির্দিষ্ট আশঙ্কা অর্থাৎ ভয়, কোনো নির্দিষ্ট ভয় নয়, একটা অজানা ভয়ের বশে সে নির্বাক জন্তুর মতো, নির্বাক প্রাণীর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ঘুরত। আর বড় বড় চোখ মিলিয়ে, ডাগর চোখ বলতে বড় বড় চোখ মিলে তাদের মুখের দিকে চেয়ে তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করত, কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলতেন না শুভাকে যে তারা কি করতে যাচ্ছে। ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। বিকেলবেলায় প্রতাপের কাছে এই বাক্যগুলি শুনতে পেল সুভাষিনী, যে তার নাকি বর পাওয়া গেছে, অর্থাৎ পাত্র পাওয়া গেছে, সে বিয়ে করতে যাচ্ছে। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। মর্মবিদ্ধ, হৃদয়ে বিদ্ধ। হরিণী অর্থাৎ ব্যাধ হরিণকে তীরের আঘাত করলে হরিণী যেমন ব্যাধের দিকে এক বড় বড় চোখ করে চেয়ে থাকে যে আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে তীরে বিদ্ধ করলে, ঠিক সেরকম সুভাষিনী
নীরবে নিজের মনেই বলতে থাকে যে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল, অর্থাৎ সে তো কোনো অপরাধ করেনি, কেন তাকে এই বাক্যবাণে আঘাত করা। সে সেরকম করেই প্রতাপের দিকে চেয়ে তাকালো। সেদিন গাছের তলায় আর বসিল না। সুবাসিনী চলে এলো গাছতলায় না বসে। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া ঘুম থেকে উঠে শয়নগৃহে তামাক খাইতেছিলেন। তৎকালে তামাক খাওয়াটা একটা প্রচলিত রীতি ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষের নানান ধরনের শখ সেকালে ছিল, পান খাওয়া, তামাক খাওয়া ইত্যাদি। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। শুভা এসে তার বাবার পায়ের কাছে বসলো এবং তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। এখন এখানে যখন তার মেয়েকে সান্ত্বনা দিতে যাচ্ছে, তখন বাণীকণ্ঠের শুষ্ক কপলে, কপল কথার অর্থ হচ্ছে গাল, কপাল নয়, কিন্তু কপাল আলাদা, কপল আলাদা। এ নিয়ে একটি সুন্দর গল্প প্রচলিত আছে যে এক কবি কপাল আর কপল অর্থ গণ্ডগোল করে লিখে ফেলেছিলেন, কপাল ভাসিয়া যায় নয়নের জলে। এখন কবির এই উক্তিকে ভুল তো বলা যায় না, তাই এই অর্থটি সম্পূর্ণ করে দিতে পরের লাইন লিখে দেওয়া হয়েছিল নাকি, ঠ্যাং দুটি বাঁধা ছিল তমালের ডালে, অর্থাৎ পা দুটো উপর দিক করে বাঁধলেই চোখের জল কপালের দিক দিয়ে গড়বে। তো এই কথাটি তোমরা যদি মনে রাখো, তাহলে কপল, কপল কথার অর্থ হচ্ছে গাল, আর কপাল হচ্ছে ললাট। ঠিক আছে, এখানে কপলে অর্থাৎ গালে অশ্রু, চোখের জল গড়ে পড়তে লাগলো। কাল কলকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। সুভাষিনী গোয়াল ঘরে তাহার বাল্য সঙ্গীদের কাছে বিদায় লইতে গেল। তোমরা জানো যে গোয়াল ঘরে তার বাল্য সঙ্গিনী কে ছিল? বাল্য সঙ্গী ছিল সর্বশ্রী ও পাঙ্গুলি। তার কাছে বিদায় নিতে গেল। তাহাদের স্বহস্তে খাওয়াইয়া, গলা ধরিয়া, একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। সুবাসিনীর এই ভাবগুলি আমাদেরও কণ্ঠরুদ্ধ করে তোলে। তাদের নিজ হাতে খাইয়ে, গলা ধরে, চোখের অজস্র ভাষা নিয়ে তাদের দিকে কথা বলতে চাইল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। দুই চোখ দিয়ে ঠপ ঠপ করে তার জল পড়তে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। তো সেই দিনটি ছিল দ্বাদশীর রাত্রি, শুক্লপক্ষের। শুভা শয়নঘর হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে সস্পশয্যায় লুটাইয়া পড়িল। তার পরিচিত নদী তীরে এসে গেল শয্যাগৃহ থেকে বেরিয়ে ওই রাত্রিবেলা এসে কি করলো? সস্প কথার অর্থ হচ্ছে কচি ঘাস, সেই নরম ঘাসের শয্যায় লুটিয়ে পড়ল। যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। সে মাটিকে আঁকড়ে ধরতে চাইছে, আর ধরণী অর্থাৎ পৃথিবী মাকে বলতে চাইছে, তুমি আমাকে দুই হাত বাড়িয়ে আঁকড়ে ধরে রাখো, যাতে আমাকে এখান থেকে যেতে না হয়। কলকাতায় এক বাসায় শুভার মা একদিন শুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন। কলকাতা আসার একটা উপলক্ষ রয়েছে। সেখানে এসে তার মা শুভাকে একদিন খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। আঁটিয়া চুল বাঁধিয়া, খোঁপায় জরির ফিতা দিয়া, অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন। এমনভাবে তাকে সাজানো হলো, এঁটে চুল বেঁধে দেওয়া হলো, খোঁপায় জরির ফিতা লাগানো হলো, অলঙ্কার অর্থাৎ আভূষণে, গহনাতে তাকে ঢেকে ফেলে স্বাভাবিক শ্রী অর্থাৎ স্বাভাবিক সৌন্দর্যকে যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন। অর্থাৎ সাধারণভাবে
মধ্যে শুভার যে রূপ ছিল সেটা একেবারে তুলে নতুন রূপে শুভাকে সাজিয়ে দেওয়া হলো। শুভার 2 চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে, কিন্তু সুভাষিনীর চোখের জল বাদ মানছে না, তার 2 চোখ দিয়ে জল পড়ছে। পাছে চক্ষু ফুলিয়া খারাপ দেখিতে হয়, এই জন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসনা করিলেন, কিন্তু অশ্রু জল ভৎসনা মানিল না। এই বারবার কান্নাকাটি করলে সুভাষিনীর চোখ ফুলে গিয়ে তাকে খারাপ দেখতে লাগবে, এই জন্য তাকে প্রচুর বকাবকিও করলো, ভৎসনা করা হলো, কিন্তু চোখের জল তো কোনো মতে বাদ মানল না। বন্ধুর সঙ্গে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন। আসলে সুভাষিনীর দেখার একটা ব্যাপার চলছে, সেখানে পাত্র এসছে তার বন্ধুর সঙ্গে। কন্যার মা বাপ চিন্তিত, শঙ্কিত, শশব্যস্ত হইয়া উঠিলেন। কন্যার মা বাপ অর্থাৎ বাণীকণ্ঠ এবং তার স্ত্রী, তারা ভয় পেল, চিন্তিত হয়ে উঠল এবং শশকে ন্যায় ব্যস্ত, শশব্যস্ত, শশ হচ্ছে খরগোশ, অতি চঞ্চল হয়ে উঠলেন তারা, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিতে লইয়া আসিয়াছেন। দেবতা বলা হচ্ছে সেই পাত্রপক্ষ অর্থাৎ বরকে, আর বলির পশু বলা হচ্ছে সুভাষিনী অর্থাৎ কনেকে। এই যে সিস্টেম, এই সিস্টেম সামাজিক যে পদ্ধতি মেয়ে দেখার, এটা রবীন্দ্রনাথ ঠিক গণ্য করতে পারছেন না, তাই তিনি এই ধরনের একটা উক্তি করলেন, যেটা দেনা পাওনার গল্পেও আমরা লক্ষ্য করেছি। মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। মা নেপথ্য হইতে অর্থাৎ আড়াল থেকে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া, অনেক তর্জন অর্থাৎ আস্ফালন, গর্জন অর্থাৎ শাসন, গম্ভীর আওয়াজে শাসন করে বালিকার অশ্রুস্রোত অর্থাৎ সুভাষিনীর চোখের জলকে দ্বিগুণ করে পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন, অর্থাৎ পাত্রপক্ষের সামনে পাঠানো হলো। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন, মন্দ নয়। পাত্রপক্ষের পছন্দ হয়ে গেল। নিরীক্ষণ বিশেষভাবে দেখা, বিশেষভাবে দেখে সে বলল মন্দ নয়, অর্থাৎ খারাপ নয়। বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে, এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই লাগিতে পারিবে। বালির মুক্তার ন্যায় বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল, তাহার হইয়া আর কোনো কথা বলিল না। মেয়েটি যে কান্নাকাটি করছে, এতে পাত্রপক্ষ বুঝল এ অত্যন্ত সহৃদয়, কারণ এ কাঁদছে বাবা মার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাবে বলে। তো যাই হোক না কেন, বিয়ের পর এই মন, এই হৃদয়টি এই ছেলেটির হবে, এই ভেবে এই হৃদয় তারই কাজে লাগতে পারে, অর্থাৎ এরকম সহৃদয় মেয়ে সে খুঁজছিল, তাই মেয়েটিকে সে পছন্দই করে বসল। সুক্তির মুক্তার ন্যায়, সুক্তি হচ্ছে সুতি, যেটাকে আমরা বলি ঝিনুক, ঝিনুকের মধ্যে মুক্তা, যেমন বালিকার অশ্রুজল বালিকার মূল্য বাড়াইয়া দিল। এখানে বালিকাকে তুলনা করা হয়েছে ঝিনুকের সঙ্গে, আর তার চোখের জলকে হয়েছে মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে। তাই মুক্তোর মতো এরকম জল ঝরে পড়া মেয়েটিকে আর কিছু কথা বলতে হলো না, তার মূল্য বুঝে গেল ছেলেটি। পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল।
পাঁজি মিলিয়ে একটা শুভ লগ্ন দেখে সুভার বিয়ে হয়ে গেল ছেলেটির সঙ্গে। বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশে চলিয়া গেল। তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। এখন সুভাষিনী যে বোবা, পাত্রপক্ষ তো তা জানে না, তাই পরের হাতে সমর্পণ করে অর্থাৎ তুলে দিয়ে বাপ মা দেশে চলে গেল। এইখানে সুভাষিনীকে বিয়ে দেওয়ার জন্য কলকাতায় তারা বাসা ভাড়া করেছিল। এতে তাদের জাতীয় রক্ষা হলো এবং পরকালও রক্ষা হলো, অর্থাৎ ধর্মও রক্ষা হলো। বর পশ্চিমে কাজ করে, বিবাহের অনতিবিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল। পশ্চিম অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম প্রান্ত, সেদিকে সে কাজ করে। সেখানে সুভাষিনীকে অনতিবিলম্বে অর্থাৎ বিলম্ব না করে তাকে নিয়ে পশ্চিমে চলে গেল। সপ্তাহখানেকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা। এক সপ্তাহ যেতে না যেতেই সবাই বুঝতে পারল যে তারা ঠকেছে। তাদের বাড়িতে যে বধূ হয়ে এসছে সে বোবা। তাহা কেহ বুঝিল না, সেটা তাহার দোষ নহে। পাত্রপক্ষের সকলের কেউ বুঝতে পারল না যে বোবা হওয়াটা সুভাষিনীর দোষ নয়। সে কাকেও প্রতারণা করে নাই, সে কাউকে ঠকায়নি। তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল, কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই। সে তো কথা বলতে পারে না, তার ভাষা হচ্ছে তার চোখের ভাষা। সে চোখ দিয়ে সমস্ত কথা বলতে চেয়েছিল। ওখানে কি কথা বলেছিল বলতো? চোখের জল কথা বলেছিল, তার দুঃখ যন্ত্রণার কথা বলেছিল। কিন্তু ছেলেটি কি করেছে? তার চোখের জলকে ঝিনুকের মুক্তার মতো মনে করে সে তাকে বিয়ে করেছে। সে চারিদিকে চায়, ভাষা পায় না। যাহারা বোবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না। এখানে সে চারপাশে চাইছে, এখানে সর্বশী, পাঙ্গুলি, ছাগল, বেড়াল কিংবা প্রতাপ কাউকেই পাচ্ছে না। আজন্ম পরিচিত, জন্ম থেকে পরিচিত মুখগুলি কাউকে দেখতে পাচ্ছে না। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। বালিকার অর্থাৎ মেয়েটির চিরকাল নীরব হয়ে থাকা মনের মধ্যে সীমাহীন ভাষায় প্রকাশ না করা কান্না বেজে চলতে লাগলো। অন্তর্যামী ছাড়া আর কেহ তা শুনিতে পাইল না। বালিকার সেই মনোব্যথা একমাত্র স্বয়ং ঈশ্বর, অন্তর্যামী হচ্ছেন ঈশ্বর, তিনি ছাড়া আর কেউ শুনতে পেল না। এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। অর্থাৎ সুভাষিনীকে পরিত্যাগ করে তার স্বামী চোখ, কর্ণেন্দ্রিয় হচ্ছে কান, পরীক্ষা করে কথা বলতে পারে এরকম একটা কন্যাকে বিবাহ করে নিয়ে বাড়ি ফিরল। এই ঘটনা চিনিয়ে দিচ্ছে যে কিভাবে তৎকালীন যুগে সুভাষিনীকে নির্যাতিত হয়েছিল তার নিজেদের লোকেদের দ্বারা। অর্থাৎ সুভাষিনীর মা বাবাও পাত্রপক্ষকে যেমন ঘটনা বলেনি, সুভাষিনীও বলতে পারেনি। ফলে একটা অব্যক্ত যন্ত্রণা, যেটা কেবল অন্তর্যামীই বোঝেন, সেই অন্তর্যামীর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। শেষ লাইনটি মারাত্মক, একেবারে উইক প্যাক এন্ডিং, অর্থাৎ চাবুক মারা পরিসমাপ্তি। সুভাষিনীর কি হলো এটার আমরা এখানে জানতে পারছি না। এই যে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্পে সে বৈশিষ্ট্য এখানে পরিপূর্ণভাবে উপস্থিত। আর গল্পটি একমুখী, অর্থাৎ শুধু সুভাষিনীর কথাই নিয়েই এগিয়ে গেছে। তো সেই একমুখী বৈশিষ্ট্য এবং এখানে বিশেষ কাহিনীর বিস্তারে আলাদা চরিত্রকে আনা হয়নি। সব মিলিয়ে দেখতে গেলে সংক্ষিপ্তের মধ্যে এক প্রকৃষ্ট বন্ধন সৃষ্টি করে এই গল্প হয়ে উঠেছে অসাধারণ ছোট গল্প। যেহেতু এই গল্প চরিত্রকেন্দ্রিক ছোট গল্প, তাই নাম চরিত্র সুভাষিনীর নাম দিয়ে গল্পের নাম সুভা হয়ে উঠেছে যথাযথ এবং সার্থক। এই গল্পের বীজ
কবিগুরু সংগ্রহ করেছিলেন পদ্মা তীরে অবস্থানকালে। সেখানকার মানুষদের কথাবার্তার ইঙ্গিতে যেগুলি ছিন্নপত্রে উল্লেখিত আছে। সাধনা পত্রিকায় এই গল্প প্রথম প্রকাশিত হয়েছিল, পরে এটি গল্পগুচ্ছের অন্তর্ভুক্ত হয়। তো মন দিয়ে পড়াশোনা করো, এর প্রশ্নগুলির উত্তর লেখার চেষ্টা করো, আর অসুবিধা হলে লিখে জানাও। ধন্যবাদ। আজকের পর্ব এখানেই শেষ করছি।